দোস্ত, আজকের এই গল্পটা একটা এমন রাস্তার ছেলের যে কুড়া কুড়িয়ে জীবন কাটায়, কিন্তু একদিন একটা বিশাল কোম্পানির গেটের বাইরে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে উঠল, সাহেব, এখনই সিস্টেম রিস্টার্ট করবেন না। তার একটা কথায় কোটি কোটি টাকার ক্ষতি বেঁচে গেল। আর সেই মুহূর্ত থেকে শুরু হলো একটা যাত্রা যা শুধু একটা ছেলের জীবন নয়, পুরো অফিসের মানুষদের চিন্তাভাবনাকেও বদলে দিল। বন্ধুরা, এই গল্পটা যদি আপনার হৃদয়ে ছোঁয়া লাগায় তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন, কারণ হয়তো এই গল্পটা কোনো হার না মানা মানুষের কাছে পৌঁছে তাকে আবার লড়াইয়ের শক্তি দেবে। কমেন্টে বলবেন আপনি কোন শহর থেকে দেখছেন। চলো এখন গল্পটা শুরু করি। সকালের সময় ছিল। নভগড় শহরের বাতাসে হালকা শীতের ছোঁয়া লেগেছিল, আর সূর্যের প্রথম আলো শহরের সবচেয়ে উজ্জ্বল বিল্ডিং গুপ্তা টেকনোলজি টাওয়ারের কাঁচের দেওয়ালে পড়ছিল। কাঁচের দেওয়ালগুলো আলোকে এমনভাবে প্রতিফলিত করছিল যেন পুরো শহরটা এই বিল্ডিংয়ের ভিতরেই ধড়কছে। ভিতরে দ্রুত পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল, ল্যাপটপের ব্যাগ, ফোনে কথাবার্তা, লিফটের খোলা বন্ধ হওয়ার বিপের শব্দ। এখানে চাকরি করা নভগড়ের হাজার হাজার তরুণের স্বপ্ন ছিল। কিন্তু সেই বিল্ডিংয়ের বাইরে প্রধান গেট থেকে সামান্য দূরে 18 বছরের একটা ছেলে নিঃশব্দে দাঁড়িয়েছিল। তার নাম ছিল রাহুল। কদ খুব লম্বা নয়, চিকন শরীর, সাধারণ ফাটা কাপড়, হালকা ধূসর শার্ট আর গাঢ় রঙের প্যান্ট। কাঁধে একটা পুরনো বস্তা ঝুলছিল। বস্তার ভিতরে ভাঙা মোবাইলের সার্কিট, পুরনো চার্জার, কিছু পুড়ে যাওয়া তার আর বাতিল বলে ফেলে দেওয়া ইলেকট্রনিক জিনিসপত্র ছিল। রাহুলের চোখ মানুষদের দিকে তাকাচ্ছিল না, সে বিল্ডিংটাকে দেখছিল। প্রত্যেকের হাতে থাকা ল্যাপটপ, ব্যাগ থেকে বেরিয়ে থাকা ফাইল আর ভিতর থেকে ভেসে আসা কম্পিউটারের মৃদু শব্দগুলোকে লক্ষ্য করছিল। তার মুখে কোনো কুঁচকে যাওয়া ছিল না, কোনো ক্রোধ ছিল না, শুধু একটা গভীর শান্তি। এমন শান্তি যা বয়সের আগেই চলে আসে। লোকেরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ তাড়াহুড়ো করে, কেউ ফোনে হাসতে হাসতে, কেউ তাকে না দেখেই। রাহুল সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সে জানত যে এই বিল্ডিংয়ের ভিতরে আজ কিছু একটা ঘটতে চলেছে। সেই মুহূর্তে ভিতরে চতুর্থ তলায় একটা বিশাল অপারেশন রুমে অসংখ্য কম্পিউটার স্ক্রিন একসাথে জ্বলছিল। মাঝে দাঁড়িয়েছিল অরিন্দম গুপ্তা, 48 বছর বয়সী, পরিপাটি স্যুট পরা, গম্ভীর কিন্তু নিয়ন্ত্রিত মুখের অধিকারী। তার সামনে কোম্পানির কয়েকজন সিনিয়র কর্মী দাঁড়িয়েছিল। হঠাৎ একটা তীক্ষ্ণ বিপ, তারপর আরেকটা। একটা স্ক্রিন হিম হয়ে গেল, তারপর আরেকটা। সুমিত রায়, জুনিয়র আইটি কর্মী, আতঙ্কিত হয়ে বলল, স্যার, সিস্টেম রেসপন্স দিচ্ছে না। বিজয় শর্মা, সিনিয়র ইঞ্জিনিয়ার, তড়িঘড়ি কিবোর্ডে আঙুল চালাতে লাগল। অভিজিৎ সেন, সিনিয়র ম্যানেজার, জোরে বলল, রিস্টার্ট করে দাও তাড়াতাড়ি। অরিন্দম গুপ্তা স্ক্রিনের দিকে গভীরভাবে তাকিয়েছিল। কিছু একটা তাকে ঠিক মনে হচ্ছিল না। ঠিক সেই সময় নিচে গেটে রমেশ কুমার, সিকিউরিটি গার্ড, দেখল রাহুল এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সে বস্তাটা নিচে নামিয়ে রেখেছিল, তার চোখ সোজা ওপরের কাঁচের দেওয়ালে আটকে ছিল, যেন ভিতরের কিছু পড়ছে। রমেশ কুমার ডেকে বলল, এই ছেলে, এখানে কেন দাঁড়িয়ে আছিস? রাহুল চোখ সরালো, ধীরে বলল, আঙ্কেল, শুধু দেখছি। কি দেখছিস? রাহুল আবার উপরে তাকালো এবং খুব নিচু স্বরে বলল, সিস্টেম। বাক্যটা অসম্পূর্ণ রয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে উপরে চতুর্থ তলায় কেউ জোরে বলে উঠল, রিস্টার্টের বোতাম টিপে দাও। আর ঠিক তখনই রাহুলের মুখে প্রথমবার উদ্বেগ দেখা গেল। সে বস্তা তুলে নিল, এক পা এগুলো এবং মনে মনে বলল, এখন নয়। উপরে চতুর্থ তলায় রিস্টার্টের বোতাম এখন শুধু একটা ক্লিকের দূরত্বে ছিল। অভিজিৎ সেনের আঙুলগুলো কিবোর্ডের উপর স্থির হয়েছিল, মুখে অস্থিরতা স্পষ্ট। স্যার, সময় চলে যাচ্ছে। সে অরিন্দম গুপ্তার দিকে তাকিয়ে বলল, যদি এখন সিস্টেম না চলে তাহলে ক্লায়েন্টের মিটিং বিপদে পড়ে যাবে। ঘরে থাকা প্রত্যেকের চোখ স্ক্রিনে আটকে ছিল, কিন্তু অরিন্দম গুপ্তা স্ক্রিনের পরিবর্তে সেই নিঃশব্দ বিপের শব্দ শুনছিল, যা বারবার কিছু ভুলের ইঙ্গিত দিচ্ছিল। সেই মুহূর্তে নিচে গেটে রাহুল আর চুপ করে থাকতে পারল না। সে আরেক পা এগোলো। রমেশ কুমার তাকে বাধা দিয়ে বলল, আরে বললাম না এখানে দাঁড়াস না। রাহুল প্রথমবার তার চোখে সোজা তাকালো। আঙ্কেল। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু কাঁপছিল না। উপরে সিস্টেমে গন্ডগোল হয়েছে। রমেশ কুমার হেসে ফেলল, তুই উপরে কি দেখছিস রে? রাহুল আঙুল তুলে কাঁচের দেওয়াল দেখালো। বিপের শব্দটা নর্মাল নয়। রমেশ কুমার এক মুহূর্ত থামল, বুঝতে পারল না হাসবে না ধামকাবে। চল হট, সে বলল, এটা বড় লোকদের কাজ। কিন্তু রাহুল সেখান থেকে নড়ল না। তার চোখে এখন উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছিল। উপরে বিজয় শর্মা হঠাৎ কিবোর্ড থেকে হাত ছড়ালো। স্যার, সে ধীরে বলল, এক সেকেন্ড। অভিজিৎ সেন অবাক হয়ে বলল, এখন আবার কি? বিজয় স্ক্রিনের দিকে গভীরভাবে তাকালো, তারপর অন্য স্ক্রিন, তারপর তৃতীয়টা।
এই এরারটা সে বিড়বিড় করল, কেমন যেন অদ্ভুত। অরিন্দম গুপ্তা তার দিকে ফিরল। কেন? সে জিজ্ঞাসা করল। বিজয় বলল, এটা র্যামের ক্র্যাশ বলে মনে হচ্ছে না, স্টোরেজেরও না। অভিজিৎ সেন বিরক্ত হয়ে বলল, তাহলে কিসের? রিস্টার্ট করলেই সব ঠিক হয়ে যাবে। বিজয় কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বিপের শব্দ আরও জোরালো হলো। নিচে রাহুল নিজের মনে বিড়বিড় করল, যদি এখন রিস্টার্ট করে। সে গভীর নিঃশ্বাস নিল এবং অকস্মাৎ উঁচু গলায় চেঁচিয়ে উঠল, এখনই করবেন না। গেটে দাঁড়ানো 2-3 লোক থেমে গেল। রমেশ কুমার হতভম্ব হয়ে গেল। কি বললি তুই? রাহুল নিজেও বুঝতে পারল না তার গলা এত জোরে কি করে বেরোলো। সে গলা নামিয়ে বলল, আঙ্কেল, এখন রিস্টার্ট করলে অনেক ক্ষতি হয়ে যাবে। তুই পাগল হয়ে গেছিস? রমেশ কুমার কঠোর স্বরে বলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে উপরে চতুর্থ তলায় অরিন্দম গুপ্তা হাত তুলল। অপেক্ষা করো। পুরো অপারেশন রুম নিস্তব্ধ হয়ে গেল। অভিজিৎ সেন অবাক হয়ে বলল, স্যার? অরিন্দম গুপ্তা স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিজয়ের দিকে তাকালো। আপনিও তো এটাই ভাবছিলেন, তাই না? সে জিজ্ঞাসা করল। বিজয় ধীরে মাথা নাড়ল। কিছু ঠিক ঠিক লাগছে না। অরিন্দম গুপ্তা 2 সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, নিচে গার্ডকে জিজ্ঞাসা করো গেটে কি হচ্ছে। অভিজিৎ সেন আরও রেগে গেল। স্যার, এটা কি এখন দরকার? কিন্তু অরিন্দম গুপ্তার গলা এখন আরও দৃঢ় ছিল। জিজ্ঞাসা করো। কিছুক্ষণ পরেই রমেশ কুমারের ফোন এলো। সে আমতা আমতা করে বলল, স্যার, নিচে একটা ছেলে আছে, বলছে সিস্টেম এখন রিস্টার্ট করবেন না। ঘরে কয়েকজন হেসে ফেলল। ছেলে? অভিজিৎ সেন ব্যঙ্গ করে বলল, কোন ছেলে? অরিন্দম গুপ্তা জানালার দিকে এগিয়ে গেল, নিচে তাকালো। সেই 18 বছরের ছেলে, সাধারণ কাপড়ে, কাঁধে বস্তা, কিন্তু চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। অরিন্দম গুপ্তা প্রথমবার সেই মুখটা গভীরভাবে দেখল। সে বলল, তাকে ওপরে আনো। অভিজিৎ সেন চমকে উঠল, স্যার? অরিন্দম গুপ্তা ধীরে কিন্তু স্পষ্ট বলল, তাকে ওপরে নিয়ে আসো, আর রিস্টার্ট এখন হবে না। নিচে রমেশ কুমার ফোন রাখল, রাহুলের দিকে তাকালো, এক মুহূর্ত থেমে তারপর বলল, চল, সাহেব ডাকছেন। রাহুলের বুকের ধুকপুকানি বেড়ে গেল, কিন্তু সে এক পাও পিছিয়ে গেল না। লিফট ওপরে উঠছিল। ডিজিটাল ডিসপ্লেতে সংখ্যা বদলাচ্ছিল, 1, 2, 3, 4। রাহুল তার বস্তাটা শক্ত করে চেপে ধরে রেখেছিল। হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। তার মনে শুধু একটা চিন্তা ঘুরছিল, যদি আমি ভুল হই তাহলে। লিফট থামল, দরজা খুলল। সামনে ঝকঝকে অপারেশন রুম, কাঁচ, আলো, স্ক্রিন আর ডজনখানেক চোখ। রাহুল প্রথম পা বাড়ালো। কিছু লোক তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো। কেউ ভ্রু কুচকালো, কারো মুখে সরাসরি অবাক ভাব। অভিজিৎ সেন তাড়াতাড়ি এগিয়ে এলো। স্যার, এই সেই। সে অরিন্দম গুপ্তাকে বলল, যেন বিশ্বাসই হচ্ছে না। অরিন্দম গুপ্তা চুপচাপ ছিল। সে রাহুলকে দেখছিল, বিচার না করে। নাম কি? সে জিজ্ঞাসা করল। রাহুল ধীরে উত্তর দিল, রাহুল। বয়স? 18। অভিজিৎ সেন হালকা হেসে বলল, স্যার, এটা মজার সময় নয়। অরিন্দম গুপ্তা তার দিকে একবার তাকালো, শুধু এক নজর। অভিজিৎ চুপ হয়ে গেল। অরিন্দম গুপ্তা রাহুলের দিকে ইশারা করে বলল, বলো। রাহুল প্রথমবার পুরো ঘরটা দেখল, তারপর স্ক্রিনগুলো। তার চোখ 1 সেকেন্ডে বদলে গেল। এখন তাতে ভয় ছিল না, ছিল একাগ্রতা। স্যার, সে বলল, এটা হার্ডওয়্যারের ক্র্যাশ নয়। বিজয় শর্মা চমকে উঠল, তাহলে? এটা বাইরের কোনো স্ক্রিপ্টের জন্য। রাহুল বলল, কোনো প্রসেস লুপে আটকে গিয়েছে আর বারবার মেমোরি কল করছে। ঘরে এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর কেউ বলল, এটা কি করে জানলি? রাহুল স্ক্রিনের এক কোণে আঙুল তুলল। এই ব্লিঙ্ক করা ইন্ডিকেটর, এটা তখনই আসে যখন সিস্টেম নিজে রিস্টার্ট চায় না, বরং তাকে বাধা দেওয়া দরকার। বিজয় এগিয়ে এলো, গভীরভাবে দেখল। তার চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল। স্যার, সে অরিন্দম গুপ্তাকে বলল, এটা ভুল বলছে না। অভিজিৎ সেন এখন অস্থির, কিন্তু এটা শিখল কোথায়? অরিন্দম গুপ্তা রাহুলকে জিজ্ঞাসা করল, কোথায় শিখেছিস? রাহুল চোখ নামিয়ে নিল। কুড়ার মধ্যে। সে সরাসরি বলল। ঘরে কয়েকজন চমকে উঠল। ভাঙা ল্যাপটপ, ফেলা দেওয়া সিস্টেম, রাতে দেখি, যেগুলো চলে সেগুলো থেকে শিখি। অরিন্দম গুপ্তা চেয়ার থেকে উঠে এক পায়ে গেল। যদি আমরা এখন রিস্টার্ট করে দিতাম? সে জিজ্ঞাসা করল। রাহুল দ্বিধা না করে বলল, তাহলে লাইভ ডেটা করাপ্ট হয়ে যেত, ব্যাকআপও নিরাপদ থাকত না। বিজয় শর্মা ধীরে বলল, স্যার, এটা সত্যি। ঘরের পরিবেশ বদলে গেল। অভিজিৎ সেন এখন আর কিছু বলল না। অরিন্দম গুপ্তা গভীর শ্বাস নিল। তাহলে কি করতে হবে? সে জিজ্ঞাসা করল। রাহুল কিবোর্ডের দিকে তাকালো। প্রথমে সিস্টেমকে আইসোলেট করতে হবে, নেটওয়ার্ক ডিসকানেক্ট। তারপর ওই প্রসেসটাকে ম্যানুয়ালি বন্ধ করতে হবে। এক মুহূর্ত নীরবতা। তারপর অরিন্দম গুপ্তা বলল, বিজয়। বিজয় 1 সেকেন্ডও ভাবল না। করছি। নেটওয়ার্কের তার খোলা হলো। ঘরে বিপের শব্দ থেমে গেল।
সবার শ্বাস আটকে গেল। স্ক্রিন কালো হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ডাটা ফিরে এলো। গ্রাফ চলতে শুরু করলো। সিস্টেম স্থির হলো। পুরো রুম যেন শ্বাস ছেড়ে বেঁচে উঠল। কেউ হাততালি দিল না, কেউ চেঁচিয়ে উঠল না। সবাই শুধু রাহুলকে দেখছিল। অরিন্দম গুপ্তা প্রথমবার হেসে বলল, তোকে এখানে কে ডেকেছে? রাহুল সত্যি কথা বলল, আমি নিজেই এসেছি স্যার। অরিন্দম গুপ্তা কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, আজ তুই ভালো করেছিস। রাহুলের কাছে এই কথাগুলো কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না। কিন্তু গল্প এখানে শেষ হয়ে যায়নি, কারণ এখন প্রশ্ন উঠল, এটা কি শুধু একবারের সাহায্য, নাকি কোনো নতুন শুরুর প্রথম ধাপ? অপারেশন রুমে এখন সিস্টেম স্বাভাবিকভাবে চলছিল। স্ক্রিনে সংখ্যা বদলাচ্ছিল, গ্রাফ স্থির ছিল, বিপের শব্দ আর ভয়ের কারণ ছিল না। কিন্তু রাহুলের ভিতরে আসল ঝড় চলছিল। সে সেখানেই দাঁড়িয়েছিল, বস্তা এখনও তার কাঁধে, যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছে, আমি এখানকার নই। কিছু লোক তার থেকে চোখ সরিয়ে নিচ্ছিল, কিছু গভীরভাবে দেখছিল, কিছু এখনও বিশ্বাস করতে পারছিল না। অভিজিৎ সেন নীরবতা ভাঙল। স্যার, সে অরিন্দম গুপ্তাকে বলল, সিস্টেম তো ঠিক হয়ে গেছে, এখন এটাকে নিচে পাঠিয়ে দেওয়া যাক। বাক্যে প্রশ্নের চেয়ে নির্দেশ বেশি ছিল। রাহুলের হৃদয় এক মুহূর্তের জন্য ধক করে উঠল। সে বুঝল, হয়তো এটুকুই, সাহায্য করে চলে যাওয়া। অরিন্দম গুপ্তা কিছু বলল না। সে রাহুলকে দেখছিল। তার পায়ে জুতো ছিল না, কাপড় সাধারণ, কিন্তু চোখে আর ভয় ছিল না। অরিন্দম গুপ্তা শান্ত গলায় জিজ্ঞাসা করল, তুই প্রতিদিন কি করিস? রাহুল একটু অবাক হল। স্যার, যা পাই, সে বলল, ভাঙা মোবাইল, পুরনো সিস্টেম, যা লোকে ফেলে দেয়। আর পড়াশোনা? অরিন্দম গুপ্তা জিজ্ঞাসা করল। রাহুলের চোখ নিচে নেমে গেল। ছেড়ে দিয়েছি স্যার। তারপর একটু থেমে বলল, কিন্তু শেখা ছাড়িনি। বিজয় শর্মা, যে এতক্ষণ চুপ ছিল, ধীরে বলল, স্যার, এই ছেলে শুধু অনুমান করে বলছে না, এর ফান্ডামেন্টাল জ্ঞান আছে। অভিজিৎ সেন তৎক্ষণাৎ বলল, কিন্তু এটা অফিস, রাস্তার মেরামতের দোকান নয়। অরিন্দম গুপ্তা প্রথমবার অভিজিতের কথা সরাসরি কেটে দিল। আর যদি কাউকে রাস্তাতেই শিখতে হয়, তাহলে কি তার মাথার দাম কমে যায়? ঘর আবার নিস্তব্ধ। রাহুল এখনও দাঁড়িয়ে। অরিন্দম গুপ্তা কাছের একটা চেয়ারের দিকে ইশারা করল, বস। রাহুল দ্বিধা করল, চেয়ারটা ধীরে ছুঁল, তারপর বসল। এটা তার জীবনের প্রথম কর্পোরেট চেয়ার ছিল। তাকে অদ্ভুত লাগছিল, যেন অন্য কারো জায়গায় বসে আছে। অরিন্দম গুপ্তা বলল, আজ তোকে কোনো কাজ করতে হবে না। রাহুল অবাক হল, শুধু দেখবি, বুঝবি আর প্রশ্ন করবি। অভিজিৎ সেন বাধা দিতে চাইল, কিন্তু অরিন্দম গুপ্তা হাত তুলল। আজকের দিনটা একটা পরীক্ষা। বিজয় শর্মা রাহুলের কাছে এলো। কিছু বুঝতে না পারতে বলিস, সে বলল। এই সামান্য কথাগুলো রাহুলের কাছে বিশাল ছিল। দুপুর হতে হতে রাহুল দুটো ছোট সমস্যা ধরে ফেলল। একটা সিস্টেমে তার ঢিলে ছিল, অন্যটায় শুধু ড্রাইভারের গোলমাল। সে নিজে কিছু করল না, শুধু ইঙ্গিত করল, আর দুটোতেই সে ঠিক বলেছিল। এখন লোকেরা তাকে আর এড়িয়ে যাচ্ছিল না, কিন্তু রাহুলের ভিতরে এখনও একটা ভয় ছিল, যদি এসব হঠাৎ শেষ হয়ে যায়। লাঞ্চের সময় হলো। সবাই উঠল ক্যান্টিনের দিকে। রাহুলও উঠল, তারপর থেমে গেল। সে বাইরের দিকে যেতে লাগল। অরিন্দম গুপ্তা দেখল। কোথায়? সে জিজ্ঞাসা করল। স্যার, আমি বাইরে খেয়ে নেব, রাহুল বলল। অরিন্দম গুপ্তা হাসল না, বলল, যে এখানে শেখে সে এখানেই গায়। আর প্রথমবার রাহুল বুঝল, সে শুধু সাহায্যকারী ছেলে নয়, সে ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ কিছু লোক তাকে এখনও মেনে নিতে প্রস্তুত ছিল না। সন্ধ্যা নেমে আসছিল। গুপ্তা টেকনোলজি টাওয়ারের আলোগুলো আরও উজ্জ্বল লাগছিল। অফিসের বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল, কিন্তু ভিতরে উত্তেজনা বাড়ছিল। লাঞ্চের পর সবাই নিজ নিজ ডেস্কে ফিরে এসেছিল। রাহুল চুপচাপ এক কোণার চেয়ারে বসেছিল। বস্তা এখন তার পায়ের কাছে। সে কিছু করছিল না, শুধু পর্যবেক্ষণ করছিল। আর এটাই অভিজিৎ সেনকে সবচেয়ে বেশি বিরক্ত করছিল। তার মনে হচ্ছিল সবার দৃষ্টি এখন ওই ছেলেটার ওপর। স্যার, অভিজিৎ অরিন্দম গুপ্তার কাছে এসে বলল, এসব ঠিক আছে, কিন্তু শৃঙ্খলাও তো একটা জিনিস। অরিন্দম গুপ্তা কাগজ থেকে চোখ না তুলে জিজ্ঞাসা করল, শৃঙ্খলা কোথায় ভাঙছে? না, কিন্তু। অভিজিৎ থামল। ঐতিহ্য ভাঙছে। অরিন্দম গুপ্তা এবার তার দিকে তাকালো। ঐতিহ্য নাকি অহংকার? সে শান্ত গলায় জিজ্ঞাসা করল। অভিজিতের কাছে উত্তর ছিল না। ঠিক সেই সময় বিপ বিপ বিপ, এবার শব্দ আগের চেয়ে জোরালো। অপারেশন রুমে হুড়োহুড়ি পড়ে গেল। সুমিত রায় আতঙ্কিত হয়ে বলল, স্যার, সেকেন্ডারি সার্ভারও অস্থির হয়ে যাচ্ছে। বিজয় শর্মা তাড়াতাড়ি এগিয়ে এলো। এটা স্বাভাবিক নয়, সে বলল। অভিজিৎ সেন প্রায় চেঁচিয়ে বলল, এখন কি আবার ওই ছেলেকে জিজ্ঞাসা করব? ঘরে কিছু লোক চুপ করে গেল। রাহুল তার জায়গা ছাড়ল না। সে জানত এটা তার পরীক্ষা। অরিন্দম গুপ্তা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, বিজয়,
আগে সাধারণ প্রক্রিয়া অনুসরণ করো। বিজয় তাই করল, কিন্তু বিপ আরও তীব্র হলো। গ্রাফ নেমে যেতে লাগল। ক্লায়েন্টের ফোন আসতে শুরু করল। অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অরিন্দম গুপ্তা গভীর নিঃশ্বাস নিল, তারপর ধীরে বলল, রাহুল। প্রথমবার পুরো রুম একসাথে তার দিকে ঘুরল। রাহুল উঠল, ধীরে, তাড়াহুড়ো না করে সে এগিয়ে এলো। স্যার, সে বলল। কি দেখছিস? অরিন্দম গুপ্তা জিজ্ঞাসা করল। রাহুল স্ক্রিন দেখল, তারপর অন্যটা, তারপর লগ। স্যার, এটা আগেরটা নয়। অভিজিৎ সেন তৎক্ষণাৎ বলল। এখন আবার নতুন অজুহাত। রাহুল তার দিকে তাকালো, রাগ না করে। এটা সিস্টেমের ভুল নয় স্যার, এটা মানুষের। ঘরে মৃত্যুর মতো নীরবতা। কেউ ভুল প্যাচ লাগিয়েছে, রাহুল বলল, আর তার রোল ব্যাক করা হয়নি। বিজয় শর্মা তাড়াতাড়ি লগ দেখতে লাগল। তারপর তার গলা বদলে গেল। স্যার, এটা সত্যি। সবার চোখ অভিজিৎ সেনের ওপর গেল। অভিজিতের মুখ কঠিন হয়ে গেল। এটা অভিযোগ, সে বলল। অরিন্দম গুপ্তা কিছু বলল না, শুধু জিজ্ঞাসা করল, যদি এখন না থামাই তাহলে? রাহুল সরাসরি বলল, সিস্টেম বেঁচে যাবে, কিন্তু বিশ্বাস ভেঙে যাবে। এই কথাগুলো শুধু কারিগরি ছিল না, অরিন্দম গুপ্তা বুঝল। বিজয়, সে বলল, রোল ব্যাক করো। কয়েক সেকেন্ড, স্ক্রিন স্থির, বিপ বন্ধ। অফিস আবার শ্বাস নিল। অরিন্দম গুপ্তা ধীরে অভিজিৎ সেনের কাছে এলো। কখনো কখনো, সে বলল, সবচেয়ে কঠিন হয় ভুল স্বীকার করা। অভিজিৎ কিছু বলল না। রাহুল এখনও দাঁড়িয়ে। অরিন্দম গুপ্তা সবার সামনে বলল, আজ যদি এই ছেলে না থাকতো তাহলে ক্ষতি শুধু সিস্টেমের হতো না। সে রাহুলের দিকে তাকালো। আজ তুই শুধু সার্ভার বাঁচাসনি, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। রাহুলের চোখে জল চলে এলো, কিন্তু সে মাথা নোয়ালো না, কারণ এখন সে প্রথমবার নিজের উপর ভরসা করতে শিখছিল। কিন্তু গল্প এখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ প্রশ্ন ছিল, এই ভরসা কি অফিসের বাইরের জীবনেও তার সাথে থাকবে? রাত হয়ে গিয়েছিল। গুপ্তা টেকনোলজি টাওয়ারের জানালায় এখনও কিছু আলো জ্বলছিল। অফিসের গুঞ্জন থেমে গিয়েছিল, কিন্তু দিনের উত্তেজনা এখনও বাতাসে ঝুলছিল। রাহুল অপারেশন রুমের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। তার বস্তা এখনও সেখানে, কিন্তু এখন সে তাকে দেখে নিজেকে ছোট মনে করছিল না। অরিন্দম গুপ্তা মিটিং রুম থেকে বেরিয়ে এলো। সে রাহুলকে দেখল এবং ইশারায় কাছে ডাকল। ক্লান্ত হয়ে গেছিস? সে জিজ্ঞাসা করল। রাহুল মাথা নাড়ল। একটু স্যার। অরিন্দম গুপ্তা হাসল। এই ক্লান্তি ভালো। তারা দুজনে জানালার কাছে দাঁড়ালো। নিচে নভগড় শহরের রাস্তা এখনও জেগে, গাড়ি, আলো, মানুষ। অরিন্দম গুপ্তা জিজ্ঞাসা করল, বাড়ি কোথায়? রাহুল কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, স্যার, একটা পুরনো বস্তিতে, ছোট্ট একটা ঘর। অরিন্দম গুপ্তা কিছু বলল না, শুধু শুনল। আজও সেখানেই যাব, রাহুল বলল, কারণ ওটা আমার জায়গা। অরিন্দম গুপ্তা তার দিকে তাকালো। কিন্তু কাল থেকে, সে শান্ত গলায় বলল, তোর জীবনে আরেকটা জায়গা যোগ হবে। রাহুল অবাক হল। কাল থেকে? অরিন্দম গুপ্তা বলল, তুই এখানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্টের মতো আসবি। রাহুলের চোখ বড় হয়ে গেল। স্যার, আমি? অরিন্দম গুপ্তা বাধা দিল। এটা দয়া নয়। সে আরও বলল, তুই আজ যা করেছিস ওটা যোগ্যতা, আর যোগ্যতার সুযোগ পাওয়া উচিত। রাহুলের গলা ভরে এলো। আর পড়াশোনা? সে সাহস করে জিজ্ঞাসা করল। অরিন্দম গুপ্তা হাসল। ওটাও, সে বলল, ওপেন স্কুল, রাতের ক্লাস, যা দরকার আমরা দেখব। রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে কাঁদছিল না। সে বুঝতে পারছিল যে এখন তার জীবন শুধু কাটিয়ে দেওয়ার জন্য নয়, গড়ে তোলার জন্য। সেই মুহূর্তে বিজয় শর্মা আর সুমিত রায় সেখানে এলো। বিজয় বলল, কাল থেকে তুই আমার সাথে বসবি। সুমিত হেসে বলল, আর আমাকে শেখাতে হবে। রাহুল প্রথমবার মন খুলে হাসল। সেই রাতে রাহুল অফিস থেকে বেরোলো। সেই গেট, সেই রাস্তা, কিন্তু এখন তার পায়ে দ্বিধা ছিল না। রমেশ কুমার তাকে দেখল এবং সালাম করল। কাল দেখা হবে, সে বলল। রাহুল মাথা নাড়ল। সে বস্তা তুলে নিল, কিন্তু এখন বস্তা আর তার পরিচয় ছিল না। কয়েক মাস পরে গুপ্তা টেকনোলজি টাওয়ারের সেই অপারেশন রুমে একটা নতুন ডেস্ক ছিল। তাতে কোনো নাম লেখা ছিল না, কিন্তু সবাই জানত ওখানে বসে রাহুল, সেই 18 বছরের ছেলে যে সিস্টেমের চেয়ে বেশি মানুষকে বুঝতে শিখেছিল। আজ যখন কোনো স্ক্রিন আটকে যায়, তখন গলা শোনা যায়, রিস্টার্ট করো না, আগে রাহুলকে জিজ্ঞাসা করো। আর রাহুল প্রতিবার সেই কথাটা মনে করে। মেশিন কখনো বেকার হয় না, শুধু তাকে বোঝার মানুষ লাগে। গল্প এখানেই শেষ, কিন্তু সত্যি হলো নবগড় শহরে আজও কোথাও না কোথাও একটা রাহুল দাঁড়িয়ে আছে। হয়তো কোনো গেটের বাইরে, হয়তো আমাদের চেয়ে ভালো কোনো সিস্টেম বুঝতে পারা। শুধু তার জন্য একটা সুযোগ দরকার। বন্ধুরা, যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সমবয়সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে আপনার নাম আর শহর লিখে জানান, যাতে আমরা বুঝতে পারি আমাদের গল্প কোন কোন প্রান্তে পৌঁছাচ্ছে। আবার দেখা হবে নতুন একটা হৃদয়ে ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।